এই কাহিনীটিও আমাদেরকে সেন্ড করেছেন আমাদের নিয়মিত শ্রোতা এবং যিনি আমাদেরকে নিয়মিত অভিজ্ঞতা শেয়ার করে যাচ্ছেন আমাদের রাহিব ভাই। তো তার জানা একটা কালেক্ট করা একটা স্টোরি, মূলত ওনার এক ফ্রেন্ডের কাছ থেকে উনি শুনেছেন কালো জাদু নিয়ে এই কাহিনী। এবং আমার কাছে মনে হয়েছে এই পর্যন্ত আমি যতগুলো কালো জাদুর স্টোরি শেয়ার করেছি সবগুলোর চেয়ে এটা ভিন্ন এবং খুব বেশি ভয়ঙ্কর। তো ওনার বন্ধুর মতোই আমি আপনাদের কাছে শেয়ার করব, ওই রকমভাবেই আপনারা শুনতে থাকুন। ওনার যে বন্ধুর কাছ থেকে উনি শুনেছেন, ঠিক উনি যেভাবে বলেছেন, উনি হঠাৎ করেই শুনতে পান ওনার বাড়ির পাশের এক চাচা খুব অসুস্থ। তো ওনাদের পরিবার, মানে ওই যেই চাচা অসুস্থ, ওনার পরিবার কিন্তু গ্রামে তেমন একটা থাকেন না, মানে ওনাদের দেশের বাইরে শহরে এবং গ্রামে সব জায়গায় ব্যবসা আছে, যার কারণে ওনাদের মোটামুটি গ্রাম শহর মিলিয়েই থাকা হতো। যাই হোক, গ্রামের মধ্যে ওনাদের পরিবারের ওনার এক বড় ছেলে এবং উনি ছাড়া আর অন্য সদস্যরা তেমন একটা আসতো না। তো ওনার যে বড় ছেলে গ্রামে ওনার সাথে আসতেন, উনি রাহিব ভাইয়ের বন্ধুর 2-3 বছরের বড়, কিন্তু বড় হলেও ওনার সাথে বন্ধুর মতো একটা সম্পর্ক। তো ওনার সাথে যেহেতু বন্ধুত্ব সুলভ একটা সম্পর্ক, সেহেতু উনি গ্রামে আসলে ওনার সাথে খুব একটা মেশামেশি হতো এবং একসাথেই থাকতেন, এইরকম আর কি। যাই হোক, মূল ঘটনায় আসি। ওই চাচার যখন অসুস্থতার খবর উনি শুনেন, 5-6 দিন ধরে উনি অসুস্থ, এই অবস্থাতে উনি ওনার ছেলেকে নিয়ে, ওনার ছেলের নাম ছিল পাবেল, ওনার ছেলেকে নিয়ে উনি গ্রামের বাড়িতে চলে আসেন। এবং গ্রামের বাড়িতে আসার পরেই হয় বিপত্তি। ওনার অসুস্থতা খুব বেশি বেড়ে যায়, এমন একটা সময় সেটা এমন অবস্থায় গিয়ে পৌঁছায় উনি বিছানা থেকে আর উঠতে পারতেছিলেন না। তো পাবেল ভাইয়ের মা আর ওনার বোনেরা শহর থেকে চলে আসেন গ্রামের মধ্যে, এবং ওনাকে পাবেল ভাইয়ের বাবাকে তিনি তারা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তো ডাক্তারের কাছে যখন নিয়ে যাওয়ার চেষ্টা করেন, উনি সরাসরি না করে দেন এবং উনি বলেন উনি কোনো চিকিৎসা নেবেন না, ডাক্তার নাকি ওনার চিকিৎসা দিতে পারবেন না, ওনার সময় ফুরিয়ে গিয়েছে এবং খুব বেশি দিন উনি বাঁচবেন না। তো উনি যখন এরকম আবুল থাবুল বলা শুরু করেন, ভুগতে থাকেন, পরিবারের মধ্যে আসলে খুব খারাপ একটা পরিস্থিতির সৃষ্টি হয়। ওনাদের যথেষ্ট টাকা পয়সা ছিল, ওনারা চেষ্টা করতেছিলেন ওনাকে আসলে ভালো ডাক্তার দেখাবেন, দরকার হলে দেশের বাইরে নিয়ে যাবেন। অলরেডি শহরের মধ্যে অনেক ভালো ভালো ডাক্তার দেখানো হয়, কিন্তু কোনো ডাক্তার নাকি ওনার রোগ ধরতে পারতেছিলেন না, এবং যে ওষুধগুলা দিচ্ছিলেন ওই ওষুধগুলাও তেমন কোনো কাজে আসতেছিল না। যাই হোক, এতটুকু উনি শুনেছিলেন, রাহিব ভাইয়ের বন্ধু শুনেছিলেন ওনার মায়ের মুখ থেকে। তো ওনারা নাকি এইভাবে বলেছিল যে ওই যে চাচা অসুস্থ হয়েছিল, ওই চাচার নাকি শরীরের মধ্যে ফিল হতো যে কেউ জানি সুচ ঢুকিয়ে দিচ্ছে, সুই ঢুকিয়ে দিচ্ছে আর কি। অনেকে সুচ বলে, আবার অনেকে সুই বলে, এখানে যেভাবে লিখেছেন। যাই হোক, তো ওই পাবেল ভাইয়ের বাবা, সেই চাচা, তিনি ফিল করতেন ওনার শরীরের মধ্যে কেউ নাকি সুই ঢুকিয়ে দিচ্ছে। তো আসলে রোগ যখন এরকম হয়, তখন এটার আসলে কি সলিউশন কেউ বুঝতে পারতেছিল না, কি করবে তারা কোনো কুল কিনারা পাচ্ছিল না। যাই হোক, ওই রাতে রাহিব ভাইয়ের বন্ধু উনি ওনার মায়ের কাছে শুনেন ওই চাচাকে, পাবেল ভাইয়ের বাবাকে, এক প্রকার নাকি জোর জবস্তি করার পরেও শহরে নিয়ে যাওয়া যায়নি, উনি শহরে যাননি এবং গ্রামের বাড়িতেই তিনি থেকে যান। তো ওই দিন রাতেই হঠাৎ করে দরজায় কে জানি টোকা দেয়, এরকম টোকা দেওয়ার শব্দে তিনি সজাগ হন রাহিব ভাইয়ের বন্ধু, এবং উনি দরজা খুলেন না, ওনার আব্বু গিয়ে দরজা খুলেন। তারপর ওনাকে ডাকেন এবং উনি দেখেন ওই যে পাবেল ভাই, যার বাবা অসুস্থ ছিলেন, তিনি এসেছেন এবং তিনি ডাকছেন এই রাহিব ভাইয়ের বন্ধুর, যার নাম রায়হানকে ডাকছেন যে তার সাথে যাওয়ার জন্য। তো রায়হান পাবেল ভাইকে বলে, ভাই কই যাইতে হবে, কোথায় যেতে হবে? তখন পাবেল ভাই বলে একটা মহিলার কাছে যেতে হবে, অমুক একটা মহিলার নাম বলে, এবং ওই মহিলার কাছে এই রাতের বেলা যে কোনোভাবে তাকে পৌঁছাতে হবে।
তো ওই মহিলার নাম শোনার পর রায়হান ভাই তিনিও চিনতে পারেন ওনাদের বাড়ি থেকে 2-3 কিলোমিটার হবে এরকম দূরত্বে ওই মহিলার বসবাস ছিল, এবং ওনারা জানতেন ওই মহিলা একজন সাধক টাইপের বা তন্ত্রমন্ত্র জানতেন, এই ধরনের একজন তান্ত্রিক বলেন বা যেটাই বলেন। তো ওনার কথা যখন শুনেন রায়হান ভাইয়ের বাড়ির সবাই খুব হকচকিয়ে ওঠেন। কি কারণে তাকে নিয়ে পাবেল ভাই এই রাতের বেলা সেই মহিলার কাছে যেতে চাই সেটা জিজ্ঞেস করে। তো পাবেল ভাই শুরুতে তেমন কোনো বিস্তারিত কিছুই বলেননি, তিনি বলেন খুব জরুরি একটা কাজ ওনার দরকার ওই মহিলাকে, সেজন্য যেতে হবে। তখন রায়হান ভাইয়ের আব্বু বলে ওঠে, তোমরা কাল সকালেও গেলে পারো, এবং ওই মহিলা এত রাতে হয়তো জেগে থাকবে না, আর ওনার সাথেই বা কী কাজ। আমরা তো জানি ওই মহিলা তেমন একটা ভালো না বলতে আসলে উনি যেহেতু তন্ত্রমন্ত্র সাধনা করেন সেহেতু গ্রামের লোকজন এই বিষয়গুলোকে আসলে খুব একটা ভালো দৃষ্টিতে দেখেন না, সেজন্যই ওনারা বলে দিয়েছিলেন ওই মহিলা তো আসলে ভালো না, তোমরা এত রাতের বেলা ওখানে কি জন্য যাবা। তখন পাবেল ভাই মূল ঘটনাটি রায়হান ভাইয়ের পরিবারের কাছে ব্যক্ত করেন। তিনি বলেন, আঙ্কেল, আমার আব্বুর অবস্থা আসলে খুব বেশি খারাপ, উনি সারা রাত ঘুমাতে পারতেছিলেন না, ওনাকে কে জানি খামচি দিচ্ছে, মানে চিমটি কাটতেছে এরকম উনি ফিল করতেছেন, এবং খুব চিৎকার চেঁচামেচি করতেছেন, কোনো কিছু দিয়েই ওনাকে থামানো যাচ্ছে না, ওনার খুব কষ্ট হচ্ছে না এরকম চিৎকার আহাজারি করতেছেন। যার কারণে ওই যে পাবেল ভাইয়ের একজন ফুফু ছিলেন তিনি নাকি বলেছেন ডাক্তারি চিকিৎসা কোনো কাজে আসবে না, সুতরাং ওই মহিলার কাছে ওই তান্ত্রিক মহিলাকে যাতে আনা হয়, কোনো ধরনের যদি কোনো চিকিৎসা বা কোনো ধরনের হেল্প তিনি করতে পারেন, এই জন্যই মূলত ওই মহিলার কাছে যাওয়া। তো এরকম করে যখন রায়হান ভাইয়ের পরিবারের কাছে পাবেল ভাই অনুরোধ করেন এবং পুরো বিষয়টা তুলে ধরেন, তখন আর বেশি বাঁধা দেওয়ার মতো বা আর বেশি কোনো কাহিনী করার মতো পরিস্থিতি ছিল না। তখন রায়হান ভাইয়ের বাবা রায়হান ভাইকে পাবেল ভাইয়ের সাথে যাওয়ার পারমিশন দিয়ে দেন। তো পাবেল ভাই একটা সাথে বাইক নিয়ে এসেছিলেন, এবং ওই বাইক নিয়েই তারা সেখান থেকে রওনা দেন। পাবেল ভাই যখন বাইক চালাচ্ছিলেন রায়হান ভাইয়ের আসলে ভিতরে ভিতরে খুব বেশি ভয় কাজ করতেছিল, কারণ তিনি পুরো বিষয়টা হঠাৎ করে শুনেই ওনার মধ্যে একটা ভয়ের কাজ করা শুরু করে, এবং তিনি খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। কি তাদের সাথে ঘটতে যাচ্ছে বা কি তাদের সাথে হবে এরকম একটা চিন্তাধারা আসলে কাজ করতেছিল। যাই হোক, তারা একটা মেইন রোড দিয়ে গাড়ি চালিয়ে সেই মহিলার বাড়ির দিকে যেতে থাকেন। মেইন রোডটা খুব বেশি লম্বা ছিল না, এরপর তাদেরকে সাইড রোড দিয়ে গ্রামের একটা রাস্তা দিয়ে বাকিটা পথ যেতে হবে, এবং ওই রাস্তাটা নাকি খুব শুনশান নীরব একটা বিলের মাঝখান দিয়ে চলে গিয়েছিল, যার কারণে দিনের বেলাও মানে সন্ধ্যার বেলাও খুব বুতুরে একটা পরিবেশ মনে হয়। যাই হোক, ওনার একটা সময় সেই মহিলাটির বাড়িতে পৌঁছান, এবং পাবেল ভাইকে রায়হান ভাই নিজেই ডিরেক্ট করেন বা নির্দেশনা দেন কোনটা ওনার বাড়ি সবকিছু আর কি, যেহেতু পাবেল ভাইরা তেমন একটা গ্রামে থাকতেন না, আর রায়হান তো গ্রামেরই ছেলে। যাই হোক, দরজায় যখন টোকা দেয় মহিলা ভিতর থেকে চিৎকার করতে থাকে, কে আসলো। তখন পাবেল ভাই আর রায়হান ভাই তারা বাইরে থেকে বলতে থাকে আমরা, তখন মহিলা দরজাটা খুলে দেন। তো দরজা খোলার পর যখন ওনারা নিজেদের পরিচয় দেন, মহিলা তাদেরকে চিনতে পারেন, যেহেতু একই গ্রামের মানুষ, এবং গ্রামের মানুষ কম বেশি কিন্তু একজন আরেকজনকে চিনতে পারে বা পরিচয়টা থাকে। তো এত রাতে যেহেতু ওনারা ওই মহিলার বাড়িতে গিয়েছেন, মহিলা জিজ্ঞেস করে এত রাতে কেন আসলা বাবা, কোনো সমস্যা কিনা। তখন পাবেল ভাই বলা শুরু করে যে গত সপ্তাহে রাতে খাবার পর হঠাৎ করে ওনার বাবা চিৎকার দেওয়া শুরু করেন, এবং উনি নাকি ফিল করতে থাকেন ওনার গায়ের মধ্যে কেউ সুই ঢুকিয়ে দিচ্ছেন, সুই ফুটাচ্ছেন, এবং সবাই যখন ওনার ড্রেস খুলেন ওনাকে চেক করে দেখেন আসলে শরীরের মধ্যে কোনো কিছুই নাই, কোনো দাগ নাই, বা শরীরের কোনো জায়গায় এমন কোনো ক্ষত স্থান নাই যে দেখে মনে হবে কেউ আসলে সুই ফুটাচ্ছে। তো প্রথমের দিকে পাবেল ভাইয়ের পরিবার তারা চিন্তা করেন বা মনে করেন এটা হয়তো অ্যালার্জি জনিত কোনো সমস্যা, এবং তারা ওনার বাবাকে সরাসরি ডাক্তারের কাছে নিয়ে যান। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর তেমন কোনো লাভ হয় না।
ডাক্তার জানায় এটা অ্যালার্জি না, কারণ অ্যালার্জি হলে অ্যালার্জির কিছু নিদর্শন বা কোনো সিমটম থাকে, এই ধরনের কোনো সিমটম ওনার বাবার শরীরে নাই। তো ডাক্তার সেটাকে মানসিক কোনো প্রবলেম মনে করে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেন, যাতে পাভেল ভাইয়ের বাবা খুব বেশি চিৎকার চেঁচামেচি না করেন, এবং ঘুমের ইঞ্জেকশন দেওয়ার পর ওনার বাবা ঘুমিয়ে পড়েন। তো ডাক্তার এটাও বলে দেন হয়তো কোনো মানসিক প্রেশার থেকে এসব হচ্ছে, ওনাকে মানসিক কোনো প্রেশার দিবেন না বা কোনো ধরনের টেনশনের মধ্যে রাখবেন না, এবং বিশেষভাবে ওনাকে টেক কেয়ার করতে বলেন। সেই সাথে একজন সাইকিয়াট্রিস্টের কাছে, মানে মনোরোগ বিশেষজ্ঞকে ওনাকে দেখাতে বলেন। তো পাভেল ভাইয়ের পরিবার ওনার বাবাকে নিয়ে চলে আসেন, এবং সকালবেলা ওনার বাবা যখন ঘুম থেকে উঠেন সবাই খেয়াল করেন তিনি খুবই দুর্বল হয়ে গিয়েছেন, এবং কোনো কিছু খেতে পারতেছেন না, হাঁটতে পারতেছেন না, এমনকি শোয়া থেকে উঠতে গেলেও ওনার আসলে খুব বেশি কষ্ট হচ্ছে। তবে সকালে ঘুম থেকে ওঠার পর তিনি কখনো বলেননি ওনার শরীরে কেউ সুই ফুটাচ্ছে বা উনি গত রাতের মতো কষ্ট পাচ্ছেন, এই ধরনের কোনো কথা তিনি বলেননি। কিন্তু ওনার শারীরিক অবস্থার খুব অবনতি হয়, এবং উনি যে কথাবার্তা বলতেছিলেন খুব ক্লিয়ারলি বলতে পারতেছিলেন না, ওনার কথাবার্তা মুখের মধ্যে আটকে যাচ্ছিল। তো বিষয়গুলো ওনার পরিবারদের, মানে ওনার পরিবারকে খুব বেশি চিন্তিত করে ফেলে, কারণ সুস্থ সবল একজন মানুষ হঠাৎ করে একদিনের মধ্যেই এরকম ভেঙে পড়বে এবং এত বেশি অসুস্থ হয়ে যাবে, এটা যে কোনো মানসিক সমস্যা সেটাও তারা আসলে মানতে পারতেছিলেন না। তো মানসিক সমস্যার কথা যেহেতু ডাক্তার বলেছিল গতকাল, সেহেতু ওনারা বিষয়টা ওনার বাবাকে যখন বলেন, ওনার বাবা আসলে রেগে যান। তিনি বলেন, তোরা কি আমাকে পাগল মনে করতেছিস, বা তোরা আমাকে তাইলে জিজ্ঞেস কর বা দেখ আমার মানসিক অবস্থার কীরকম পরিস্থিতি, আমি সব কিছু ঠিকঠাকভাবে বলতে পারি কিনা। তো ওনারা সত্যি সত্যি কিছু জটিল জটিল বিষয় ওনার বাবাকে জিজ্ঞেস করেন, এবং ওনার বাবা খুব স্বাভাবিকভাবে সব কিছু ওনাদেরকে আনসার করেন। তো সবাই খুব ক্লিয়ার হয়ে যান আসলে এটা কোনো মানসিক সমস্যা না, এটা অন্য কোনো সমস্যা বা অন্য কোনো রোগ। তবে কোনো ধরনের যেহেতু সিমটম বা অন্য কোনো রোগেরও কোনো চিহ্ন তারা দেখতেছিলেন না, তারা আসলে খুব বেশি চিন্তিত হয়ে যান এটা আসলে কোন রোগ বা আসলে কোন সমস্যাটা ওনার শরীরে হয়েছে। যাই হোক, এভাবে দিন পেরিয়ে যখন রাত হয় তখন ওনার শরীরে আবারও সেম সমস্যার সৃষ্টি হয়। উনি আবারও ফিল করতে থাকেন ওনাকে কেউ শরীরের মধ্যে সুই ফুটাচ্ছেন, সুই দিয়ে ওনাকে গোথা দিচ্ছেন, এইরকম ভাবে মানে উনি কষ্ট পাচ্ছেন। এটার জন্য উনি চিৎকার করা শুরু করেন এবং খুব ভয়ঙ্কর একটা পরিবেশের সৃষ্টি হয়। এইবার ওনার পরিবার আসলে কি করবেন বুঝতে পারেন না। ওনারা সকালবেলা ওনাকে এক প্রকার জোর করেই ওই যে ডাক্তার বলেছিল সাইকিয়াট্রিস্টের কাছে, মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়ার জন্য, ঠিক সেভাবেই ওনাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হয়। এবং নিয়ে যাওয়ার পর ওই যে সাইকিয়াট্রিস্ট তিনিও কিন্তু কোনো ধরনের রোগ বা কোনো ধরনের কিছুই উনি ডিটেক্ট করতে পারেননি। উনিও খুব কনফিউজড হয়ে যান এটা কোন ধরনের রোগ বা আসলেই ওনার কি সমস্যা। যাই হোক, এভাবে একদিন যায়, 2 দিন যায়, প্রত্যেকটা দিন পেরিয়ে যখন রাত আসে ওনার শরীরের অবস্থা এরকম খারাপ হয়ে যায়। উনি ফিল করতে থাকেন ওনাকে কেউ সুই ফুটাচ্ছেন, এই বলে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন, পাগলের মতো করতে থাকেন, খুব আহাজারি করতে থাকেন। ওনাকে বাসার মধ্যে সবাই দোয়া পরে ফু দিতে থাকেন, কিন্তু আসলে কিছুতেই কিছু হয় না। ওনার অবস্থা দিন দিন আরও খারাপের দিকে যায় এবং ওনার শারীরিক অবস্থার এত বেশি অবনতি হয় যে উনি খুব বেশি ভেঙে পড়েন। তো এইভাবে 5টা দিন চলে ক্রমাগত, এবং 5 দিন যাওয়ার পর ওনার শরীরের যে সমস্যা বা উনি যে সুই ফুটার যে সমস্যাটা ছিল হঠাৎ করেই নাকি সেটা থেমে যায় এবং উনি ফিল করেন সব কিছু নর্মাল। তো ওনার যখন শরীরে ভালো লাগা শুরু হয় তিনি বায়না ধরেন তিনি গ্রামে চলে যাবেন, এবং গ্রামে পাভেলকে নিয়ে তিনি চলে আসেন। গ্রামে আসার পর ওনাদের যে ব্যবসা বাণিজ্য ছিল এবং যাদের যাদের সাথে ওনাদের লেনদেন ছিল, কিছু লোকজন ওনাদের বাসায় আসেন এবং ওনার বাবার সাথে ওনারা সবাই দেখা করেন। সব কিছু ঠিকঠাকভাবে দিনের বেলা শেষ হয়, কিন্তু রাত হতেই পাভেল ভাইয়ের
বাবার আবার আরেকটা নতুন সমস্যা দেখা দেয়, এবং এইবার সমস্যাটা হচ্ছে উনি ফিল করতে থাকেন ওনার শরীরে কেউ খামচি দিচ্ছে, ওনার শরীরে কেউ চিমটি কাটতেছে। এতদিনে উনি কিন্তু বলেছিলেন ওনার শরীরে কেউ সুই ফুটাচ্ছে, এবার তিনি ফিল করতেছিলেন ওনার শরীরে কেউ খামচি দিচ্ছে, কেউ ওনাকে চিমটি কাটতেছে। এই বলে উনি একটা পর্যায়ে রক্ত বমি করা শুরু করেন। এবং কি করবেন আসলে বাড়ির মধ্যে, কারণ বাসার যে অন্যান্য সদস্যরা ছিল তারা কিন্তু শহর থেকে আসেনি, শহর থেকে শুধু এসেছিল পাবেল ভাইয়ের বাবা আর পাবেল ভাই। তো পাবেল ভাইয়ের কাছে যে ঔষধগুলা ছিল উনি তাড়াতাড়ি ওগুলা খাওয়ালেন, কিন্তু আসলে ঔষধে কোনো কাজ হচ্ছিল না। সারা রাত উনি এরকম চিল্লাচিল্লি করতে থাকেন। সকালবেলা ওনাকে শহরে নিয়ে যেতে চাইলেও উনি সোজাসুজি বলে দেন উনি শহরে যাবেন না। উনি বলতে থাকেন ওনার সময় নাকি ফুরিয়ে এসেছে, ওনার গলা নাকি কেউ টিপে ধরতেছে, ওনার আশেপাশে কারা জানি ঘুরতেছে, এবং কেউ জানি ওনার পেটের মধ্যে খুব জোরে জোরে ছাপ দিচ্ছে। তো ওনার আব্বুকে কোনো কিছু খাওয়ালে উনি সঙ্গে সঙ্গে বমি করে দিতেন, এবং সাথে দিয়ে মানে বমির সাথে রক্ত তো বের হচ্ছিল, এবং কখনো কখনো তিনি পেট চেপে ধরে হাউমাউ করে কান্না করতেন। তো ডাক্তার বাসায় আসলো পরদিন সকালে, কিন্তু কিছুতেই কিছু হলো না। সবাই পাবেল ভাইয়ের বাবাকে দেখতে আসলো, এবং উনি একটা সময় বলা শুরু করেন ওনাকে নাকি আজকে রাতেই মেরে ফেলবে। ওনাকে মেরে ফেলার জন্য নাকি কারা জানি চারপাশে ঘুরতেছেন বাড়ির, এবং উনি বলেন আমাকে যেন বাড়ির অমুক জায়গায় কবর দেন, ওনার সময় শেষ, ওনার পেটে বেশ ব্যথা, এইরকম মানে উনি চিল্লাচিল্লি করতে থাকেন। তখন আসলে ওই যে পাবেল ভাইয়ের যে ফুফু তিনি বলেন অনেক ডাক্তার তো বাবা তোমরা দেখালা, আমার ভাইটাকে এবার একটু কোনো কবিরাজি চিকিৎসা যদি করা যায় এটার একটু চেষ্টা করো। এই বলে আসলে পাবেল ভাইকে এই মহিলার কাছে পাঠান, মানে যেই তান্ত্রিক মহিলার কাছে ওনারা এসেছিলেন ওনার কাছে পাঠান, এবং পাবেল ভাই সাথে রায়হান ভাইকে নিয়ে আসেন। এতক্ষণ যেগুলা বললাম সেই কাহিনীটা আসলে ওনারা সেই তান্ত্রিক মহিলাকেই খুলে বলতেছিলেন। এগুলা শোনার পর ওই তান্ত্রিক মহিলা তাদের দুইজনকে বলে আমি এত রাতে এইসবের চিকিৎসা কোনোদিনও করি না, কিন্তু তোমাদের জন্য করব, তোমাদের যেহেতু অনেক বড় বিপদ এবং তোমরা যেহেতু আমার পরিচিত সেজন্য আমি চেষ্টা করব। তো উনি এই বলে ওনাদেরকে একটা রুমের মধ্যে বসিয়ে আলাদা আর একটা রুমের মধ্যে চলে যান, এবং প্রায় 30 মিনিট পর উনি বের হয়ে আসেন। এর ভেতর রায়হান ভাই আর পাবেল ভাই প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড আসলে খুব চিন্তা এবং উদ্বিগ্নতার মধ্যে দিয়ে কাটাতে থাকেন। একটা সময় মহিলা বের হয়ে এসে বলেন তোমার আব্বুর উপরে একটা কালো জাদু করা হয়েছে, এবং খুব খারাপভাবে কালো জাদু করা হয়েছে। 2 ধরনের কালো জাদু ওনাকে করা হয়েছে, একটা মরণ বান আর একটা হলো ওনাকে ধীরে ধীরে নিস্তেজ করে দেয়া এবং অসহ্য ব্যথা দেওয়ার জন্য জিন চালান দিয়ে একটা জাদু করা হয়েছে। তো ওই জাদু মানে করেছেন কারা সেটা প্রথমেই পাবেল ভাই জিজ্ঞেস করেন, কিন্তু জিজ্ঞেস করলেও সেই মহিলা আসলে ওই বিষয় নিয়ে কোনো উত্তর দেননি। তিনি মূলত কালো জাদুটি কিভাবে করা হয়েছিল সেটার বর্ণনা দেন। তো তিনি বলেন ওনাকে প্রথমত যেই জাদুটা করেছেন সেটার কাজ ছিল ওনাকে আস্তে আস্তে দুর্বল করে দেয়া, ওনার খাওয়া দাওয়া যাতে বন্ধ হয়ে যায়, ভালোভাবে যাতে উনি কথা বলতে না পারেন, এবং শারীরিক যে চালিকা শক্তি সেটা যাতে উনি আস্তে আস্তে চলে যায়, সে ধরনের জাদুটা প্রথমে করা হয়েছিল। তো ওই সময় নাকি জিনরা ওনার শরীরের মধ্যে নখ ঢুকিয়ে দিত, যার কারণে উনি ফিল করতেন ওনার শরীরের মধ্যে সুই ঢুকাচ্ছেন। এবং ওটা যখন মানে ওই জাদুটা যখন শেষ হয়ে যায় তখন বেজোর দিনে মানে 7 দিনের দিন জাদুর মধ্যে একটা পরিবর্তন আনেন। ওই 7 দিনের দিন যেই জাদুটা ওনাকে আবার করা হয় সেটা ছিল আসলে খুব ভয়ঙ্কর জিন চালানের জাদু। ওই জিনগুলা খুব ভয়ঙ্কর, মানে ওনাদেরকে বলা হয় দাস জিন। জিনরা অন্য জিনকে ভাড়া করে বা দাসত্ব করিয়ে মূলত কাউকে ক্ষতি করার জন্য এই কাজগুলা করেন। তো ওই জিনদের কাজ হচ্ছে তারা ভিকটিমের শরীরের মধ্যে খামচি দিতে থাকেন অনবরত, যার কারণে
পাবেল ভাইয়ের বাবা তিনি ফিল করেন ওনার শরীরে আসলে খামচি দিচ্ছেন, কেউ দেখে না কিন্তু উনি ভিতরে ভিতরে ফিল করেন, এবং ওনার শরীরের মধ্যে আসলে কিন্তু ভিতরে ভিতরে খামচির কারণে উনি আসলে দুর্বল হয়ে পড়ছিলেন। উনি মানে নিজের যে জীবিকা শক্তি বা চালিকা শক্তি উনি সেটা হারিয়ে ফেলতেছিলেন। উনি এতটুকুতেই থামলেন ওই মহিলা। এবার পাবেল ভাই জিজ্ঞেস করলেন, এখন কি করতে পারি, কি সলিউশন? তখন মহিলা বললেন, আমি কালো জাদু কাটতে পারবো, কিন্তু মরণ বান কাটাতে গেলে অনেক সময়ের দরকার। তবে তোমরা যদি চাও একটা পরামর্শ দিতে পারি, যেটা আজকে রাতের মধ্যে করতে হবে, কারণ দ্বিতীয় যে বানটা মারা হয়েছে মরণ বান, সেটা 7 দিনের জন্য করা হয়েছে। তার মানে এই নয় যে 7 দিনের মধ্যে তিনি মারা যাবেন। 7 দিনের মধ্যে এক্স্যাক্টলি তিনি মারা যাবেন কোন সময়ে সেটা ঠিক নাই, তবে যে কোনো সময় তিনি মারা যেতে পারেন বা ওনার মৃত্যু করতে পারে। তো পাবেল ভাই বলতে থাকেন যে কি কাজ করতে হবে। তখন ওই মহিলা বলেন, অমুক মাদ্রাসার একটা প্রিন্সিপাল আছেন, তিনিও খুব কামেল একজন লোক, খুব ফরহেজগার একজন লোক। তোমরা সরাসরি ওনার কাছে এখন চলে যাবা এবং গিয়েই তোমরা একটা কাজ করবা, ওনাকে সামনে পেলেই বলবা এই যে ডাবগুলা যাতে উনি ঝেড়ে দেন। উনি মূলত বুঝতে পারবেন তোমরা কি জন্য এসেছো, তোমাদের বিস্তারিত বলতে হবে না, তোমরা এখনই ওনার কাছে চলে যাও। তখন পাবেল ভাই আর রায়হান ভাই বলে, এত রাতের বেলা আসলে ওনারা ডাব পাবেন কোথায়? তখন মহিলা কষ্ট করে বাড়ির ভেতর থেকে একটা ছেলেকে ডেকে বের করেন এবং বাড়ির সামনে যে ডাব গাছ ছিল সেখান থেকে 2টো ডাব পেরে রায়হান ভাই আর পাবেল ভাইয়ের হাতে দেন। ওনারা দেরি না করে ওনাদের বাইক নিয়ে সোজা চলে যান সেই হুজুরের গন্তব্যে। হুজুর যেখানে থাকেন সেই মাদ্রাসার আশেপাশে ওনারা ওয়েট করতে থাকেন সেই মাদ্রাসার পাশেই। এবং একটা সময় ওনারা দেখেন একটা গাড়িতে করে কে জানি আসলো, এবং ওই গাড়ি থেকেই ওই হুজুর নামলেন। ওনারা বুঝতে পারলেন হুজুর হয়তো কোনো একটা জায়গায় দাওয়াতে গিয়েছিলেন, না হয় কোনো ওয়াজ করতে গিয়েছিলেন মাহফিলে। এত রাতে তিনি হয়তো বাড়ি ফিরতেছেন। তো ওনাদেরকে দেখার সাথে সাথে হুজুর জিজ্ঞেস করে, তোমরা কারা, এত রাতে এখানে কি করতেছো? তখন তারা যখন পরিচয় দেয়, হুজুর আর কোনো কথা না বলেই ওদের দিকে একটু করে তাকায়, এবং তাকানোর পর পাবেল ভাই আর রায়হান ভাই সাথে যে ডাব নিয়ে গিয়েছিল সেই ডাবগুলা বের করেন। তো ডাব বের করে ডাব একটু করে কাটা হয় এবং হুজুরকে তারা রিকোয়েস্ট করে ডাবগুলা যাতে ঝেড়ে দেয়। হুজুর ডাবগুলা ঝেড়ে দেন এবং ঝেড়ে দিয়ে তাদেরকে বলে পলিথিনের মধ্যে ঢুকিয়ে যাতে ডাবের পানিগুলা পড়ে না যায় সেভাবেই তোমরা নিয়ে যাও। তো হুজুরকে হাদিয়া দিতে চাইলে হুজুর না করে দেন, বলে তোমরা দ্রুত চলে যাও, এখন আর দেরি করবা না। এবং তারা ওই ডাব 2টো নিয়েই সেখান থেকেই সোজা চলে যান ওই যে মহিলা তান্ত্রিক, সেই মহিলা তান্ত্রিকের বাড়িতে। মহিলা তান্ত্রিকের বাড়িতে আসার পর তারা এখন রওনা দেন তাদের বাড়ির দিকে। কিন্তু বাইকের মধ্যে যেহেতু বসার জায়গা ছিল না, সেহেতু পাবেল ভাই বলে, রায়হান তুই একটু ওয়েট কর, আমি ওনাকে নিয়ে আমাদের বাসার মধ্যে যাচ্ছি, তুই সে পর্যন্ত এখানে ওয়েট কর, আমি তোকে কিছুক্ষণ পর এসে আবার নিয়ে যাব। তো পাবেল ভাই সেই মহিলাটাকে নিয়ে ওনার বাসায় চলে যান। এদিকে রায়হান ভাই খুব ভীত সন্ত্রস্ত হয়ে রাতের বেলা, রাত তখন 3টা 3:30 বাজে, এরকম একটা অবস্থায় উনি ওয়েট করতে থাকেন। একটা সময় প্রায় 20-25 মিনিট যাওয়ার পর পাবেল ভাই ফিরে আসেন বাইক নিয়ে এবং ওনাকে নিয়েই আবার ওনার বাড়িতে চলে যান। তো বাড়িতে যাওয়ার পর ওদিকে সেই মহিলা তান্ত্রিক তিনি পাবেল ভাইয়ের বাবার কাছে চলে যান এবং ওনাকে দেখতে থাকেন, পর্যবেক্ষণ করতে থাকেন। বাসার যে মহিলারা ছিল, অন্যান্য মহিলারা তারাও কিন্তু বীর করতে থাকেন। এরই মধ্যে যখন পাবেল ভাই আর রায়হান ভাই বাসার মধ্যে ব্যাক করেন, তখন ওই মহিলা সবাইকে বলেন যে তোমরা বাড়ি থেকে বের হয়ে যাও, মানে রুম থেকে বের হয়ে যাও। মহিলারা তোমরা রুমের বাইরে থাকো এবং কোনো ধরনের কোনো ডিস্টার্ব তোমরা করবা না। আমরা ভিতরে যতক্ষণ আছি তোমরা বাইরে থেকে ওয়েট করবা এবং নিজেদের মতো দরুদ পড়তে থাকবা, দোয়া দরুদ করতে থাকবা। তো যাই হোক, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, মহিলা আসার সময় একটা লাউ নিয়ে এসেছিল, যেই লাউটা উনি ওনার রিচুয়ালের কাজে ইউজ করবেন। ওই লাউটাও নাকি তিনি ওনার বাসার মধ্যে থেকেই
বের করেন এবং উনি নিজের মতো করে নিয়ে আসেন। তো যাই হোক, এবার শুরু হয় ওনার সে তান্ত্রিক ক্রিয়া বা ওনার সে রিচুয়াল। উনি একটা ঘরের মধ্যে মূলত 3 জন পুরুষ নিয়েই, একজন হচ্ছেন রায়হান ভাই, একজন হচ্ছেন পাবেল ভাই, আরেকজন হচ্ছে পাবেল ভাইদের বাসার পাশে আর একটা বাড়ি ছিল ওনাদের, ওটা দেখাশোনা করার জন্য একটা পরিবারকে দিয়েছিল, সেই পরিবারের একজন পুরুষ। যাই হোক, পুরুষ 3 জন, এই 3 জনকে নিয়েই সেই মহিলা দরজা বন্ধ করে দেন এবং দরজা বন্ধ করার পর সেই মহিলাটি সবাইকে বলেন, তোমরা কোনো কারণে যেন ভয় না পাও, কোনোভাবেই তোমরা ভয় পাবা না। হয়তো তোমরা অস্বাভাবিক কোনো কিছু দেখতে পারো বা তোমাদের চোখে পড়তে পারে, কিন্তু তোমরা কোনোভাবেই ভয় পাবা না, কারণ যে জিনিসগুলো দেখবা সেটা মূলত ক্ষতি করতে এসেছে তোমার বাবার, ওরা অন্য কারো ক্ষতি করতে পারবে না। এরা হচ্ছে মূলত দাসী জিন, শক্তিশালী জিনরা এদেরকে বশ করে, এদেরকে দাস কাটিয়ে অন্য মানুষের ক্ষতি করে। যাই হোক, পাবেল ভাই আর রায়হান ভাই, ওনাদের মধ্যে এতক্ষণ একটা উৎসাহ থাকলেও এই ধরনের একটা কথা যখন শুনেন, ওনাদের আসলে ভয়ে প্রাণশক্তি বের হয়ে যাওয়ার মতো উপক্রম। তারপরও কিছু করার নাই, যেহেতু ওনাদের চাচা, ওনাদের বাবা অসুস্থ, চিকিৎসা করতে হবে। এর মধ্যে পাবেল ভাইয়ের বাবা, তিনি বেডে ছটফট করতেছিলেন, কিন্তু চিল্লানোর মতো শক্তি ওনার আর তখন ছিল না। অলরেডি তিনি খুব বেশি সিক এবং খুব বেশি উইক হয়ে গিয়েছিলেন। তো পাবেল ভাই যে ডাবগুলা হুজুরের কাছ থেকে জেরে নিয়ে এসেছিলেন, সেই পরা ডাবের পানি তিনি খাইয়ে দিলেন এবং কিছু ডাবের পানি তিনি ওনার বাবার সারা শরীরে ছিটিয়ে দিয়েছিলেন। এভাবেই করতে বলেছিলেন সেই হুজুরটা। খাওয়ানোর পর মুহূর্তে একটা অদ্ভুত কাহিনী হলো, সেটা হলো পাবেল ভাইয়ের বাবা তিনি উঠে কালো কালো রক্তের মতো বমি করা শুরু করলেন এবং ওনার গলা দিয়ে নাকি চুলের দলা দলা চুল বের হতে থাকে এবং কালো রঙের বমি ওনার গলা দিয়ে বের হতে থাকেন। তো উনি খুব জোরে জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেন, উনি চিল্লাতে শুরু করেন, ওনাকে কেউ খুব জোরে জোরে খামচি দিচ্ছেন। তো এরকম চিৎকার চেঁচামেচি যখন রুমের ভেতর থেকে হয়, তখন বাইরে পাবেল ভাইয়ের মা বোনরা ওনারা ডাকা শুরু করেন, কিন্তু ওই মহিলাটি, তান্ত্রিক মহিলাটি সাবধান করতে থাকেন কেউ যেন ভিতরে না আসে এবং কেউ যেন ডিস্টার্ব না করে। এবার তিনি বলেন, ওই যে মরণ বান যে করেছিল সেটা তিনি কেটে ফেলেছেন, এবার কাটতে হবে ওই যে আরেকটা জাদু, যেটা জিন চালান, দাস জিন চালান নিয়েছিলেন, খারাপ শক্তি, ওটাকে তিনি কাটবেন। এটার জন্য উনি করেন কি, উনি সাথে করে কিছু ছাই নিয়ে এসেছিলেন। ওই ছাইগুলা উনি পাবেল ভাইয়ের বাবার শরীরে ছেটাতে শুরু করেন এবং একটা সময় মোমবাতি জ্বালিয়ে ঘরের যে লাইটগুলো ছিল উনি এগুলো অফ করে দেন এবং গোল এক বৃত্তাকার উনি সার্কেল হাতে দিয়ে আঁকেন এবং সেখানে তিনি ওই যে লাউটা সাথে নিয়ে এসেছিলেন সেই লাউটা সেখানে রাখলেন এবং লাউটার চারপাশে কিছু সুতা পেঁচিয়ে তিনি সেটার মধ্যে কিছু রিচুয়াল করেন বা কিছু জিনিস পড়তে পড়তে তিনি ফু দিতে থাকেন এবং কিছু পানি তিনি পাবেল ভাইয়ের বাবার শরীরে ছেটাতে থাকেন। এই সময়টার মধ্যে পাবেল ভাই আর রায়হান ভাই তিনি জীবনের শ্রেষ্ঠ ভয়ঙ্কর ঘটনাটা ওনারা নিজের চোখে দেখতে পেলেন। ওনারা দেখতে পেলেন নিজেদের চোখের সামনে, ওনারা কিন্তু স্পষ্ট দেখলেন ওনাদের বাবার পাশে, চাচার পাশে দুজন নারী রূপী, দুজন ভয়ঙ্কর নারী রূপী অবয়ব বসে আছে। কি পরিমাণ বিভৎস এবং কি পরিমাণ ভয়ঙ্কর সেটা আসলে বলে বোঝানোর মতো কোনো ভাষা নাই। ওনারা দেখলেন সেই দুই নারী মূর্তি অনবরত পাবেল ভাইয়ের বাবাকে খোঁচাচ্ছেন, শরীরের মধ্যে খামচি দিচ্ছেন এবং ওনাকে এই ধরনের অত্যাচার করছেন। তো পাবেল ভাইয়েরও আসলে ভয়ে মানে জান বেরিয়ে যাওয়ার উপক্রম, সাথে রায়হান ভাইয়েরও একজন আরেকজনকে ধরে বসে আছেন। মহিলা উনি বললেন, তোমরা ভয় পাবা না, কোনো কিছুই তোমাদের হবে না, এই ভাবে মানে ওদেরকে বলতে থাকেন এবং উনি ওই যে বিভৎস চেহারার যে নারী মূর্তিগুলা পাবেল ভাইয়ের বাবার পাশে বসে ওনাকে খামচি দিয়ে যাচ্ছিলেন, ওদের দিকে তাকিয়ে কি যেন পড়া শুরু করলেন এবং ওই যে পড়তেছিলেন সেগুলা পড়তে পড়তে কি জানি ওনাদের সাথে কি এক অদ্ভুত ভাষায় কথা বলার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু ওই যে নারী মূর্তি তারা যেন
ওনার দিকে কোনো ব্রু ক্র্যাপ করতেছিলেন, ওনার দিকে একদম থাকাচ্ছিলেন না। ওনারা অনবরত পাবেল ভাইয়ের বাবাকে খোঁচা দিচ্ছিলেন, অত্যাচার চালাচ্ছিলেন। এবং একটা পর্যায়ে ওনারা যখন কোনোভাবেই থামতেছিল না, তখন ওই যে তান্ত্রিক মহিলা তখন ওই 2 অবয়বের উপর পানি ছিটিয়ে দিলেন। এরপরও মানে তারা কিছুক্ষণ পাবেল ভাইয়ের বাবাকে ছাড়তে চায়নি, কিন্তু একটা পর্যায়ে তারা ছাড়ল। তো ছাড়ার পর মহিলাটি ওই অবয়বগুলোর সাথে কথা বলার চেষ্টা করলেন এবং কি জানি বললেন। এবং এক পর্যায়ে মহিলাটি দাঁড়িয়ে ওই যে সার্কেলের মধ্যে লাউটা রেখেছিলেন, সেই লাউটা তিনি কি কাটা শুরু করলেন। তখন একটা অদ্ভুত জিনিস রায়হান ভাই আর পাবেল ভাই দেখলেন। কচি একটা লাউ, খুব ফ্রেশ একটা লাউ, এতক্ষণ তারা যেটা নিয়ে এসেছিলেন সেই লাউটা বাইরে দিয়ে একদম ফ্রেশ, কিন্তু কাটার সাথে সাথেই দেখা গেল লাউয়ের ভিতরের অংশ একদম পুরো কুচকুচে কালো। একটা লাউ পচে গেলে যেরকম কুচকুচে কালো হয়ে যায়, সেরকম একটা অবস্থা। এই লাউ কাটা মাত্র সঙ্গে সঙ্গে ওই যে অবয়ব দুটি ছিল, বিভৎস 2 অবয়ব, তারা মুহূর্তের মধ্যে সেখান থেকে মিলিয়ে যায়। এবং মহিলা তিনিও আলহামদুলিল্লাহ বলে উঠে দাঁড়ান। তো তিনি লাইট জ্বালিয়ে দিলেন রুমের এবং দেখলেন পাবেল ভাইয়ের বাবার সারা শরীরে খামচির দাগ, রক্তের দাগ, যেগুলো আগে দেখা যাচ্ছিল না। মানে এতদিন ওনার শরীরে এই ধরনের খামচির কথা বললেও, শুয়ের কথা বললেও কোনো দাগ দেখা যাচ্ছিল না। এইবার যখন ওই যে দাস জিনগুলো ওনাকে ছেড়ে চলে গেল, সঙ্গে সঙ্গে সবগুলা দাগ বেশি উঠল এবং দেখা গেল ওনার শরীরের মধ্যে খুব ভয়ঙ্কর অবস্থা, ক্ষত বিক্ষত পুরো শরীর। তো এরকম অবস্থা দেখার পর ওই যে মহিলা তিনি একটা বোতল থেকে সরিষার তেল বের করে ওনার শরীরে ছেটা শুরু করেন। ওনার শরীরের উপর আরও কিছু পানি উনি ছেটাতে থাকেন। এভাবে কিছু রিচুয়াল উনি করার পর পাবেল ভাইয়ের বাবার মাথা থেকে তিনি কিছু চুল নেন এবং কিছু ছাই, কিছু সরিষা ওনার শরীরে ছিটিয়ে ওনাদের সবার সামনে উনি এগুলা পুরাতে শুরু করেন। তো পাবেল ভাই যখন রুমের মধ্যে এরকম আগুন জ্বালানো শুরু করেন, তখন তিনি বলেন বাসা পুড়ে যাবে বা বাসার মধ্যে আগুন ধরবে। তখন মহিলাটি হেসে উঠে এবং হেসে উঠে বলে, এই আগুন বাসার মধ্যে যাবে না বা এটার কারণে কোনো আগুন জ্বলবে না, চিন্তা করিও না। মুহূর্তের মধ্যে সবকিছু আসলে পুড়ে শেষ হয়ে যায়। তারপর উনি একটা সুতা পাবেল ভাইয়ের বাবার হাতের মধ্যে বেঁধে দেন এবং তিনি বলেন এই সুতাটা কোনোভাবেই যাতে উনি না খুলেন। এবং ওই যে জিনিসপত্র, ওই যে চুল টুল উনি পুরালেন, ওগুলার ছাইগুলা তিনি একটা কাপড়ের মধ্যে বেঁধে পাবেল ভাইকে তিনি দেন এবং তিনি দিয়ে বলেন এগুলা কোনো জোড়া কবরের মাঝখানে দিনের বেলা রেখে আসতে। এরপর সেই মহিলাটি রুমের দরজা খুলে দেন, সবাই ভিতরে আসে। তো পাবেল ভাইয়ের বাবার এরকম ক্ষতবিক্ষত অবস্থা বা শরীরের এরকম অবস্থা দেখে সবাই আসলে খুব কান্নাকাটি শুরু করেন। তারপরে ওই মহিলাটি তাদেরকে আশ্বস্ত করেন যে কোনো সমস্যা হবে না, আপনারা আর চিন্তা করবেন না, শুধুমাত্র এই যে ওনার শরীরের দাগগুলা, ঘাগুলা হয়েছে, এগুলার জন্য ডাক্তারি চিকিৎসা করেন এবং আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে যাবে। তো ওই মহিলা তিনি নিজেই বলেন উনি অনেক ধরনের জাদুবিদ্যার ভিকটিমদের, উনি কালো জাদুর রুগীদের উনি চিকিৎসা করেছিলেন, কিন্তু এরকম জঘন্য জাদু বা কালো জাদুর রুগী তেমন একটা তিনি কখনো পাননি বা চিকিৎসা করেননি। এবং তিনি বলেন এই ধরনের কালো জাদু আসলে কেউ যেন কোনো শত্রু কেউ না করে। তো এই জাদুগুলো আসলে মূলত করা হয়েছিল কিছু জিনদের দিয়ে, মানে কিছু জিন অন্য জিনদের হায়ার করে দাস জিনদের, মানে কিছু খুব খারাপ লেভেলের কিছু জিন আছে যাদেরকে শক্তিশালী জিনরা বশ করে তাদেরকে দাস বানায় এবং তাদেরকে কাটিয়ে মানুষের ক্ষতি করে। তো যাই হোক, এই পিশাচগুলো, এই জিনগুলা খুবই একগুঁয়ে হয় এবং খুবই রাগ হয়। তাদেরকে যখন একটা জায়গায় পাঠানো হয় তখন নাকি ওই তাদেরকে নির্দেশ দেওয়া জিনগুলা, সর্দার জিনগুলার আদেশ যতক্ষণ না তারা না শুনে, মানে তারা যতক্ষণ মানা করবে না ততক্ষণ পর্যন্ত ভিকটিমের শরীরে অত্যাচার চালাতে থাকে, খোঁচা দিতে থাকে বা যেভাবে করতে বলা হয় সেভাবেই করে এবং ভিকটিমকে একটা সময় মেরে ফেলে। মরার আগ পর্যন্ত নাকি এরা আসলে কোনোভাবেই থামে না। যাই হোক,
আল্লাহ তাআলার রহমতে ওই হুজুরের বদৌলতে এবং মহিলার বদৌলতে পাবেল ভাইয়ের বাবা তিনি সুস্থ হয়ে ওঠেন এবং ওনারা সবাই দেখেন ওই যে লাউটা এনেছিলেন আসার সময়, খুব তাজা তরতাজা একটা লাউ, সেটা কাটার পর একদম কালো কুচকুচে হয়ে গিয়েছিল, সেটাও একদম সবার চোখের সামনেই ছিল এবং সবাই দেখতে পায়। তো যাই হোক, ওনার বাবাকে বা ওনাদের পরিবারকে ওই মহিলা আরও কিছু উপদেশ দেন, সেটা হচ্ছে এই বাড়িতে না থাকাটা খুব বেশি ভালো হবে। ওনারা যেহেতু শহরে থাকেন, ওনাদের জন্য এই গ্রামের এই বাড়িতে খুব একটা আসা যাওয়া না করতে তিনি বলে দেন। তো উনি চলে যাওয়ার আগে পাবেল ভাইয়ের পরিবার ওনাকে হাদিয়া দেওয়ার জন্য চেষ্টা করেন, ওনাকে কিছু টাকা পয়সা দেওয়ার চেষ্টা করেন। তখন তিনি বলেন, আসলে এইগুলার কোনো টাকা হয় না বা এগুলার কোনো হাদিয়া হয় না, তোমরা বরং একটা কাজ করবা, ওই যে হুজুরের কাছ থেকে তোমরা ডাব পরে নিয়ে এসেছিলা সেই মাদ্রাসায়, সেই এতিমখানায় তোমরা একটা ছাগল দিয়ে দিবা। তখন পাবেল ভাইয়ের মা বলে, ছাগল না, দরকার হলে আমরা গরু দিব, তবে আপনি হাদিয়াটা নেন। তো মহিলা কোনোভাবে হাদিয়া নেন না। একটা পর্যায়ে ওনারা সবাই বাসার থেকে বের হন, তখন বাইরে সকালের আজান হচ্ছে, সকাল হয়ে যায় এবং মহিলাকে বাসার মধ্যে নাস্তা করিয়ে পাবেল ভাই তিনি আবারও দিয়ে আসেন। তো পরদিন সকালে পাবেল ভাইয়ের বাবা যেভাবে ভেঙে পড়েছিলেন, এই কয়টা দিন একদম বিছানা থেকে উঠতে পারতেছিলেন না, সেই পাবেল ভাইয়ের বাবা একদমই সুস্থ হয়ে উঠেন। মানে ওনার শরীরে হয়তো অনেক ব্যথা, শরীরে অনেক রক্তের দাগ, কামচির দাগ, কিন্তু তিনি সকালবেলা বাইরে হাঁটাহাঁটি শুরু করেন একদম চটফটে আগের মতোই। তো পরবর্তীতে ওনার বাবা বা ওনাদের পরিবার মাদ্রাসায় একটা গরু দান করে দেন এবং ওনাদের যে গ্রামের বাড়িটা ছিল ওনারা সেটা সেখানে ফেলেই পাশে যে আরেকটা গ্রামের বাড়ি ছিল, বলেছিলাম একটা পরিবারকে দেখাশোনার জন্য দিয়েছিলেন, সেই পরিবারটার কাছ থেকে বাড়িটা নিয়ে ওনারা বিক্রি করে দেন। কারণ ওনারা আসলে সন্দেহ করেন ওনাদের এই ক্ষতিটার কারণে বা এই কাজটার পেছনে ওই পরিবারটার কোনো একটা হাত আছে বা ওনারাও কোনোভাবে জড়িত, মানে ওনাদের সন্দেহের তালিকায় ছিল। যাই হোক, পরবর্তীতে ওনারা গ্রাম থেকে শহরে চলে আসেন এবং গ্রামে খুব একটা বেশি যান না। মাঝে মধ্যে পাবেল ভাই গ্রাম থেকে শহরে গেলেও উনি মূলত রায়হান ভাইয়ের সাথেই থাকেন এবং রায়হান ভাইয়ের সাথেই সময়গুলা কাটান। তো এটাই ছিল রাহিব ভাইয়ের শোনা ওনার বন্ধুর মুখে, মানে ওনার বন্ধু হচ্ছেন রায়হান ভাইয়ের সাথে এবং পাবেল ভাইয়ের পরিবারের সাথে ঘটা একটা বাস্তব একটা অভিজ্ঞতা। এবং কালো জাদুর কত ভয়ঙ্কর পরিণতি এবং কালো জাদুদের কত ভয়ঙ্কর হতে পারে সেটা আপনারা শুনলেন এবং বুঝতে পারলেন। আপনাদের অনুরোধে আবারও কালো জাদুর স্টোরি নিয়ে চলে আসলাম। আপনাদের কেমন লাগলো আপনারা শুনে জানাবেন।